দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, অন্তত 17 বাংলাদেশের মৃত্যু, 12 জনের বাড়ি নওগাঁয়, 5 জনের নাটোরে। প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক। র্যাবের শুধু নাম পরিবর্তন নয়, বাহিনীটিকে কলঙ্কমুক্ত করতে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত আর সশস্ত্র বাহিনীর সদস্যদের যুক্ত না করার সুপারিশ বিশেষজ্ঞদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ গঠনে আলেম ওলামাদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। যারা দেশের উন্নয়ন অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে তাদের রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে সিকান্দার এমানের রিপোর্ট। বাঁশখালীর জনসভা শেষে রোববার বিকেলে হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর স্থানীয় বিএনপি নেতারা অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। সেখান থেকে সড়ক পথে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানান। জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছালে মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাদ্রাসায় পৌঁছালে হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সৌজন্য সাক্ষাৎ শেষে তারেক রহমান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মত বিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনের সময় আলেম ওলামাদের সহায়তায় একটি বিপদ থেকে দেশকে রক্ষা করা সম্ভব হয়েছে, যদিও দেশের সমস্যা এখনো শেষ হয়নি। ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো চলে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকবো। বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যান। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার চেষ্টা করছে দেশকে এগিয়ে নিতে, সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পালনে শুরু থেকেই সচেষ্ট আছে সরকার। আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্যও একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজে আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। হাটহাজারী থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরে যান। সেখানে সাংগঠনিক সভায় যোগ দিয়ে রাতেই ঢাকায় ফেরেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, চট্টগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে 17 বাংলাদেশি মারা গেছেন। রবিবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া 12 জনের বাড়ি নওগাঁ জেলায়, 5 জনের বাড়ি নাটোরে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে আত্রাই উপজেলা প্রশাসন বলছে,
উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরের ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। রবিবার দুপুরে কারখানায় আগুন লাগে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাংলাদেশি শ্রমিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানান, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওই প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিতেরও আশ্বাস দেন তিনি। র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নাম পরিবর্তন নয়, বাহিনীটিকে কলঙ্কমুক্ত করতে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা প্রয়োজন। সেই সাথে এতে সশস্ত্র বাহিনীর সদস্যদের যুক্ত না করার পরামর্শ দিয়েছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। 2004 সালে পুলিশের বিশেষ বাহিনী হিসাবে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। শুরু থেকেই বিচার বহির্ভূত হত্যায় অভিযুক্ত এই বাহিনীটি আওয়ামী শাসনামলে ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে। একের পর এক গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত থেকে পরিণত হয় আরেক রক্ষী বাহিনীতে। সম্প্রতি র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশের পর থেকে আবারও আলোচনায় বাহিনীটি। পুলিশে এ ধরনের বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা নিয়ে ভিন্নমত আছে বিশেষজ্ঞদের। কারণ যে প্রেক্ষাপট এবং প্রয়োজনের সূত্র ধরে র্যাব তৈরি হয়েছিল, সেই প্রয়োজন এবং প্রেক্ষাপটের উদাহরণ কিংবা উপযোগ্যতা কিন্তু এখনো বিদ্যমান। পুলিশের মধ্যে অনেক ধরনের নতুন আপনার বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, শাখা প্রতিষ্ঠান, যেমন ধরেন সিটিটিসি, পিবিআই, এছাড়া তো সিআইডি আছে, ডিবি আছে। যে এতগুলি প্রতিষ্ঠান থাকার পরে আপনি আরও একটি প্রতিষ্ঠান তৈরি করবেন, আচ্ছা, এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। আমি বলবো যে এটা করার এমন কি দরকার। এ ধরনের বেসামরিক বাহিনীতে সামরিক বাহিনীর সদস্যদের যুক্ত করার বিধান নিয়েও প্রশ্ন উঠছে। সশস্ত্র বাহিনী হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে, এটা দেশের সার্বভৌমত্বের জন্য রাখা হয়, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী রাখা হয় না। আপনি পুলিশ এটার জন্য দায়ী, বা আপনি নতুন একটা বাহিনী বানান, সেখানে আপনি ক্যাডার বানান নতুন। আপনি যদি সামরিক কর্মকর্তা সৈনিকদেরকে দেন, তারা এই সিভিল বিষয়গুলোর মধ্যে জড়িয়ে যায়, তখন যে কোনো কারণে হোক, সত্য হোক মিথ্যা হোক, বদনামের ভাগিদার হতে হয়। আর পলিটিক্যাল ইন্টারফারেন্স তো আপনারা বিগত সরকারের সময় দেখেছেন। যতভাবে পারা যায় সিভিল যত কাজ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দূরে রাখাটা হচ্ছে উত্তম। বিশেষজ্ঞরা বলছেন, নাম পরিবর্তন নয়, জবাবদিহিতা নিশ্চিত করাই আসল চ্যালেঞ্জ। পোশাক এবং তার নামের কারণে বিতর্কিত হয় নাই। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে বা বাহিনী হিসাবে র্যাবের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে, এটা তদন্ত করবে কারা? নিজেরা নিজেদের তদন্ত করলে তো আসলে সেটি তো বস্তুনিষ্ঠতার প্রশ্নে একটা ঘাটতি থেকে যায়। নিজেদের অভ্যন্তরীণ তদন্তের বাইরে একটা বহুজন বিশিষ্ট তদন্ত কমিটি দরকার। যে কারোর বিরুদ্ধে অভিযোগ আসলো, অভিযোগ প্রমাণিত হলো, তখন আবার এই আলোচনা উঠবে তিনি মূল যে বাহিনীতে চাকরি করেন, বাহিনীতে আছেন, তার সেই বাহিনীর আইন অনুযায়ী বিচার হবে। তো এটা করতে গেলে আরেক জটিলতা তৈরি হবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত খসড়ায় বাহিনীটিকে আরও মানবিক করে তোলার পাশাপাশি স্বচ্ছ জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।